আসসালামু আলাইকুম। জাপানের একটা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার একটা বিড়াল। না, একটু সম্মানসূচকভাবেই বলতে হবে একজন বিড়াল। আর সেই বিড়ালটার নাম হচ্ছে ইয়োন তামা। আর রেলওয়ে স্টেশনটার নাম কিশিগাওয়া। অবাক করা বিষয় হলো এই কিশিগাওয়া রেলওয়ে স্টেশনের তৃতীয় বিড়াল স্টেশন মাস্টার এই ইয়োন তামা। একটু কল্পনা করে দেখুন, মাথায় টুপি, গলায় মেডেল, বেশ গুরুগম্ভীর হয়ে বসে আছে ইয়োন তামা। কারণ তার উপরে যে এই গুরুভারটা পড়েছে জাপানের এই কিশিগাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার যে এই ইয়োন তামাই। কিশিগাওয়া রেলওয়ে স্টেশনটা জাপানের পশ্চিমাঞ্চলে থাকা ওয়াকামা জেলায় অবস্থিত। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ওই স্টেশনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আর এই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যম। আর সকলের সামনে ইয়োন তামার গলায় মেডেল পরিয়ে দেন ওয়াকামা ইলেকট্রিক রেলওয়ের প্রেসিডেন্ট মিৎসুনেবু কোজিমা। এখন প্রশ্ন আসতে পারে, ইয়োন তামা কেন এই রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের দায়িত্বে, কেনই বা তৃতীয় বিড়াল স্টেশন মাস্টার হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এই রেল স্টেশনের প্রথম বিড়াল স্টেশন মাস্টারের নামটা ছিল তামা। আপনাদের আরো অনেক জিজ্ঞাসার জায়গা অবশ্যই আছে যে তামা থেকে আমরা যাকে দিয়ে গল্পটা শুরু করেছিলাম ইয়োন তামা পর্যন্ত স্টেশন মাস্টার কিভাবে প্রসারিত হলো, মাঝখানে কে ছিলেন সেই জায়গাটায় স্টেশন মাস্টার হিসেবে, পুরো গল্পটা বর্ণনা করব। তবে তার আগে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে জাপানিজদের এই সমস্ত ইনোভেটিভ আইডিয়াস, তাদের ব্র্যান্ডিং পলিসি ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। যে কারণেই তাদের দেশের নাগরিকরা ইন্টেলেকচুয়াল বলে স্বীকৃত, তাদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ অনেক ভালো। পৃথিবীর 190টা দেশে তারা বিনা ভিসায় ভ্রমণ করতে পারে। তবে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আমাদের কিন্তু সেই লাক্সারির জায়গাটা নাই। আমাদের ক্ষেত্রে যে সমস্যাটায় পড়তে হয় যে আমরা দেখা যায় অনেক পেপার সাবমিট করি, আমরা ব্যাংক স্টেটমেন্ট, এনওসি থেকে শুরু করে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে অনেক কিছু একসঙ্গে জট ডাউন করি, কিন্তু দিন শেষে আমাদের কাছে রেজাল্ট আসে ইয়োর ভিসা ইজ রিজেক্টেড। এসব ক্ষেত্রে আপনি কি করবেন? এসব ক্ষেত্রে আপনার জন্য প্রয়োজন একটা ট্রাস্টেড রেফারেন্স। এসব ক্ষেত্রে আপনার প্রয়োজন একটা ট্রাস্টেড পার্টনার, যেই পার্টনারটা আপনাকে এসব জায়গায় সহযোগিতা করতে পারে। বাংলাদেশে তো অনেক এজেন্সি আছে যারা নিজেদেরকে ট্রাভেল এজেন্সি দাবি করে, কিন্তু সত্যিকারের অর্থে আপনার ট্রাস্টেড পার্টনার কারা হতে পারে সেই জায়গাটা আমি আপনাকে সাজেস্ট করব ট্রিপোলজির নাম। ট্রিপোলজি আপনার জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। ট্রিপোলজি আপনার ট্রাভেলকে একটি দায়িত্ব হিসেবে দেখে। এখানে ভিসা মানে কেবল একটি ফর্ম পূরণ করা নয়, ভিসা মানে একজন মানুষের পরিকল্পনা, সক্ষমতা, উদ্দেশ্য, এই তিনটি বিষয়কে গভীরভাবে বোঝা। ট্যুরিস্ট, বিজনেস, ফ্যামিলি কিংবা স্টুডেন্ট যে কোনো ধরনের ভিসাই হোক, আগে বিশ্লেষণ পরে আবেদন, এই নীতিতে এই ট্রিপোলজি কাজ করে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে ফার্স্ট ওয়ার্ল্ড ভিসা প্রসেসের ক্ষেত্রে ট্রিপোলজি বর্তমানে বাংলাদেশে একটি প্রভাবশালী এবং নির্ভরযোগ্য অবস্থান তৈরি করেছে। অভিজ্ঞতা, বিশ্লেষণ এবং দায়িত্বশীল সিদ্ধান্তের সমন্বয়ে এই সেবাটি ট্রিপোলজি অত্যন্ত সুশৃঙ্খল এবং কার্যকরভাবে পরিচালনা করছে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও একই দৃষ্টিভঙ্গি বজায় রাখা হয়। শুধুমাত্র অফার লেটার কিংবা দেশ নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নয়, শিক্ষার মান, ভবিষ্যৎ সম্ভাবনা, নিয়ম নীতি সবকিছু বিবেচনায় নিয়ে দায়িত্বশীলভাবে পরিকল্পনা করা হয়। এয়ার টিকেটের সময় ট্রিপোলজি একই মানদণ্ড অনুসরণ করে। সবচাইতে কম দামের খোঁজ নয়, সঠিক রুট, সঠিক সময় এবং যাত্রার নিরাপত্তা এখানে অগ্রাধিকার পায়। হলিডে প্যাকেজেও এখানে কোনো পূর্ব নির্ধারিত ছক নেই। ফ্যামিলি, কাপল কিংবা গ্রুপ প্রত্যেকটা ভ্রমণ আলাদা করে পরিকল্পনা করা হয় বাস্তব অভিজ্ঞতা এবং দায়িত্ববোধের ভিত্তিতে। বিশ্বের যে কোনো গন্তব্যের হলিডে প্যাকেজ শুধুমাত্র আপনার ভ্রমণ ভাবনাটি জানালেই পরিকল্পনা থেকে বাস্তবায়নের সম্পূর্ণ দায়িত্ব ট্রিপোলজি নিজেই গ্রহণ করে। এই কারণেই ট্রিপোলজি কোনো একক সেবা নয়। ভিসা, ফার্স্ট ওয়ার্ল্ড ভিসা প্রসেস, স্টুডেন্ট অ্যাডভাইজরি, এয়ার টিকেটিং এবং হলিডে প্ল্যানিং সবকিছু এক কাঠামোর মধ্যে একই মানদণ্ডে পরিচালিত হয়। আর কর্পোরেট গ্রুপ যদি কোনো প্রকার ট্যুর প্ল্যান করেন, তাহলে যে কোনো সংখ্যার কর্পোরেট গ্রুপ, 10 জন থেকে 100 অথবা 200, ট্রিপোলজি খুব সহজে প্রফেশনাল ওয়েতেই কিন্তু এমন সার্ভিস প্রোভাইড করছে। ট্রিপোলজি কোনো সাময়িক প্রবণতা নয়, এটি একটি পরিপূর্ণ ট্রাভেল সিস্টেম যেখানে সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সকল রেসপন্সিবিলিটি কিন্তু ট্রিপোলজি গ্রহণ করে থাকে। গল্পটা আমরা শুরু করেছিলাম তামাকে দিয়ে। তামা ছিল এই রেলওয়ে স্টেশনের প্রথম বিড়াল স্টেশন মাস্টার, পায়োনিয়ার। ঠিক এই জায়গাটাতে লুকিয়ে আছে জাপানিজদের অসাধারণ ব্র্যান্ডিং পলিসির গল্প। আমরা যে রেলওয়ে স্টেশনটার কথা বলছিলাম, কিশিগাওয়া রেলওয়ে স্টেশন, 2000 সালের দিকে একটা আর্থিক সংকটে পড়ে এই রেলওয়ে স্টেশন। ধীরে ধীরে যাত্রী কমতে থাকে, ট্রাভেলিং কমে যায় এবং ঠিক এই রেলওয়ে স্টেশনটা বন্ধ হওয়ার উপক্রম হয়। ঠিক সে সময়টায় স্থানীয় কর্তৃপক্ষ লক্ষ্য করে স্টেশনের আশেপাশে দোকানপাটগুলোতে একটা ছোট্ট বিড়াল ঘোরাঘুরি করত। তার নাম ছিল তামা। এই তামা ছিল স্থানীয় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ঠিক যে সময়টাতে এই রেলওয়ে স্টেশনটাতে যাত্রী সংখ্যা ক্রমশ কমছিল, আর্থিক ক্ষতির মুখে পড়ছিল, ঠিক ওই সময়টাতেই 2007 সালে রেল কর্তৃপক্ষ যাত্রী আকর্ষণের জন্য একটি অভিনব সিদ্ধান্ত নেয়। তারা তামা নামের সেই বিড়ালটিকে আনুষ্ঠানিকভাবে কৃষি স্টেশনের স্টেশন মাস্টার হিসেবে নিয়োগ দেয়। এই সিদ্ধান্তটা ছিল একদিকে একটা সৃজনশীল প্রচারণা, অন্যদিকে একটি মানবিক উদ্যোগ।
তামা ছিল স্থানীয়ভাবে পরিচিত এবং প্রিয় একটি বিড়াল। তাকে স্টেশন মাস্টার বানিয়ে রেল কর্তৃপক্ষ একদিকে তাকে সুরক্ষা দিয়েছে, অন্যদিকে পুরো স্টেশনটিকে একটি ব্র্যান্ডে পরিণত করেছে। তামাকে স্টেশন মাস্টার বানানোর পেছনে মূল কারণ ছিল অর্থনৈতিক সংকট। তামাকে স্টেশন মাস্টার বানানোর মাধ্যমে কৃষি স্টেশন হঠাৎ করেই জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদে উঠে আসে। টেলিভিশন, পত্রিকা, এমনকি বিদেশি পর্যটকরাও সেখানে আসতে শুরু করেন শুধুমাত্র এই বিড়াল স্টেশন মাস্টার তামাকে দেখার জন্য। এখন প্রশ্ন আসতে পারে যে এর ফলাফলটা কি ছিল। এর ফলাফল ছিল অবিশ্বাস্য। ওই পার্টিকুলার অঞ্চলটার ট্যুরিজম ইকোনমি ডেভেলপমেন্টে তামা অসামান্য অবদান রেখেছিল। তামার জনপ্রিয়তার কারণে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, স্টেশনটিকে নতুনভাবে সাজানো হয়, তামা ট্রেন চালু করা হয়, যেখানে ট্রেনের গায়ে এবং ভেতরে তামার ছবি এবং ডিজাইন ছিল। ছোট্ট একটি বিড়াল শুধুমাত্র স্টেশন মাস্টারই হয়নি, সে হয়ে উঠেছিল পুরো অঞ্চলটার আশা, পরিচয় এবং পুনর্জাগরণের প্রতীক। এই পুরো বিষয়টাই কিন্তু জাপানিজদের ব্র্যান্ডিং ইন্টেলেকচুয়ালিটির একটা বহিঃপ্রকাশের জায়গা। অথচ আমাদের বাংলাদেশে চিন্তা করেন যে পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের আছে, পৃথিবীর সবচাইতে বড় সি বিচ আমাদের আছে, কিন্তু আমরা কতটুকু সেগুলোকে প্রমোট করার জন্য ব্র্যান্ডিং পলিসি গ্রহণ করতে পারি। জাপানিজরা কিন্তু এই জায়গাটা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং তামাকে এই রেলওয়ে স্টেশনের স্থায়ী স্টেশন মাস্টার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আনফর্চুনেটলি 2015 সালে তামা মৃত্যুবরণ করে প্রাকৃতিক কারণে। তামার পরবর্তী সময়ে এই রেলওয়ে স্টেশনের দায়িত্ব ছিল নিতামার কাঁধে। নিতামাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করে এসেছে, ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করে এসেছে। এই রেলওয়ে স্টেশনটার সাফল্য উত্তরোত্তর বৃদ্ধিও পেয়েছে। তবে আনফর্চুনেটলি নিতামা মৃত্যুবরণ করেছে গত বছরের নভেম্বর মাসে। এবং নিতামা মৃত্যুবরণ করার পর, যেমনটা আমরা এই ভিডিওটা শুরু করেছিলাম, ইয়ন তামা তার দায়িত্ব পালন করা শুরু করেছে এবং সর্বশেষ সংযোজন হিসাবে ইয়ন তামা এই মুহূর্তে কিশিগাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছে। এবং তাদের এই দায়িত্ব পালন করার মাধ্যমে একটা বন্ধ হয়ে যাওয়া রেলওয়ে স্টেশন পুনর্জাগরিত হয়েছে এবং এই রেলওয়ে স্টেশনটার সাফল্য বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিকভাবে পুরো অঞ্চলটার একটা ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম দাঁড় হয়েছে এই ট্যুরিজমের মাধ্যমে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ইয়ন তামা কিন্তু একাই এই অঞ্চলে দায়িত্ব পালন করছে না। রোকু তামা নামে আরও একটা বিড়ালকে ঠিক এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়েছে। সে শিক্ষানবিশ স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেছে। কোনো দিন তো এরকম হয় যে ইয়ন তামার রেস্ট নেওয়ারও প্রয়োজন হয়, কোনো দিন ইয়ন তামাকে ছুটি দেওয়ারও প্রয়োজন হয়, কিংবা শারীরিকভাবে হয়তো বা সে অসুস্থ হয়। ওই সময়টায় রোকু তামা এই দায়িত্বটা পালন করে এবং রোকু তামা কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে শিক্ষানবিশ স্টেশন মাস্টারের দায়িত্বটা পালন করে এসেছে। একটা বিষয় চিন্তা করে দেখেন যে ট্যুরিজমকে আপলিফট করার জন্য তারা কত ধরনের ডিসিশন নিয়ে থাকে, ট্যুরিজম সেক্টরটাকে ডেভেলপ করার জন্য, ফিনান্সিয়াল ইকোসিস্টেম বিল্ড করার জন্য কত ইনোভেটিভ আইডিয়া, কতটা ব্র্যান্ডিং পলিসি তারা অবলম্বন করে থাকে। এটাই কিন্তু তাদের ইন্টেলেকচুয়ালিটির জায়গা। অথচ আরও একবার বলবো, আমাদের বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা এখনও মিডল ক্লাস ফ্রেন্ডলি হতে পারে নাই। আপনি যে টাকা দিয়ে কক্সবাজারে ভ্রমণ করবেন, ওই টাকা দিয়ে থাইল্যান্ডে গিয়ে ভ্রমণ করে আসা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা আমাদের ট্যুরিজম সেক্টরটাকে কখনো আকৃষ্ট করতেই পারিনি। আমি যখন মালয়েশিয়া গিয়েছিলাম, আমাকে তখন তাদের লাঙ্কাউইতে তাদের ম্যানগ্রোভ ফরেস্টের ট্যুর তারা ডিজাইন করেছিল, একদম থিওরিটিক্যালি, ইন্টেলেকচুয়ালিটি কত সুন্দর করে তারা ডিজাইন করেছিল। আমি মনে মনে একটা কথা বলছিলাম যে আমার দেশে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট আছে, অথচ সেই জায়গাটায় আমরা কোনো কিছুই করতে পারিনি। এটাই আমাদের দেশের সবচাইতে বড়, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, সংকীর্ণতার জায়গা, আমাদের ব্র্যান্ডিং পলিসির অভাবের জায়গা, আমাদের ইন্টেলেকচুয়ালিটির অভাবের জায়গা। দর্শক, আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।